ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলকে স্বাগত। এক নজরে ভারতের ইতিহাসে আজ আমরা দেখে নেব মুঘল সাম্রাজ্যের আকবর সম্পর্কে। আগে অলরেডি বাবর এবং হুমায়ুন সম্পর্কে আলোচনা করে দিয়েছি। হুমায়ুনের সাথে সাথে আমরা শেরশাহ নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন। তাছাড়া এর আগে আমরা অলরেডি 24টি টপিক নিয়ে আলোচনা করে দিয়েছি। না দেখলে অবশ্যই দেখে নিন। প্লেলিস্টের মধ্যে পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফও ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং শুধুমাত্র ডব্লিউবিসিএসের জন্য নয়, ডব্লিউবিসিএস থেকে শুরু করে ডব্লিউবিপি, কেপি, তাছাড়া রেলওয়ের প্রত্যেকটি এক্সাম, এসএসসির প্রত্যেকটি এক্সাম, পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস প্রত্যেকটার জন্য কিন্তু এই সিরিজের প্রত্যেকটা ভিডিও সমান গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করবো। আর কোনো টাইম ওয়েস্ট করবো না, দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কি বলছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্ট কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এখানে একটু টাইপিং মিস্টেক আছে। আকবরের ড্যাশ বিজয়ের স্মরণে বুলন্দ দরজা নির্মিত হয়েছে। মালওয়ার, রণথম্বর, মেওয়ার, গুজরাট। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? আকবরের গুজরাট বিজয়ের স্মরণে কিন্তু বুলন্দ দরজা নির্মিত হয়েছে। 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে। কোথায় নির্মিত হয়েছে? এটা কোথায় নির্মাণ করা হয়েছে? ফতেপুর সিক্রিতে কিন্তু নির্মাণ করা হয়েছে। এবং এটা কিন্তু ইরানীয় শিল্পরীতির নির্মিত হয়েছে এবং অর্ধেক ডোম আকৃতি। মনে রাখবেন, ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। চলে যাবো পরবর্তী কোশ্চেন কি বলছে। শিরি আকবরের রচয়িতাকে? আবুল ফজল, দারা শিখো, নিজামুদ্দিন আহমেদ, বদায়নী। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2 নম্বর অপশন, দারা শিখো। তো আবুল ফজল কিন্তু রচনা করেছেন আইনি আকবরী বা আকবরনামা। যদি আবুল ফজল অপশনে না থাকে সেক্ষেত্রে কিন্তু ফৌজি অ্যান্সার হয়ে যাবে। বদায়নী রচনা করেছেন মুনতাকা উল তারিক এবং নিজামুদ্দিন আহমেদ রচনা করেছেন তাবাকাতি আকবরী। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 2 নম্বর অপশান, দারা শিখো। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। আকবর কোন শিখ গুরুকে অমৃতসরের বর্তমান স্থানটি প্রদান করেন? অঙ্গদ, অমরদাস, রামদাস, অর্জুন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশন, রামদাস। আকবর কোন শিখ গুরুকে অমৃতসরের বর্তমান স্থানটি প্রদান করেন? এখানে একটু ভুল বললাম, এখানে সঠিক অ্যান্সার কিন্তু হবে অমর দাস। সম্রাট আকবর গুরু অমর দাসের সাথে দেখা করার জন্য পাঞ্জাবে যান এবং সেখানে শিখ ধর্মের প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন এবং অমর দাসকে অমৃতসরের যে স্থান সেটা প্রদান করেছিলেন। এবং রামদাস পরবর্তীতে কিন্তু সেখানে একটা স্বর্ণ মন্দির স্থাপন করেন। তো কাকে প্রদান করেছিলেন? অমর দাসকে। তো 2 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হবে। এখানে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হবে? 2 নম্বর অপশান। প্রদান করেছিলেন রামদাসকে এবং স্বর্ণ মন্দির প্রদান করেছিলেন অমর দাসকে, স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন রামদাস। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল? দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, পাটনা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফতেপুর সিক্রি। ফার্স্ট রাজধানী আগ্রা। রণথম্বর এবং চিতোর দুর্গ অধিকার করার পর সেলিম চিশতির শরণার্থে বা তাকে স্মরণ করে আগ্রা থেকে কিন্তু তিনি ফতেহাবাদের রাজধানী নিয়ে যান এবং পরে সেই স্থানের নাম হয়, অর্থাৎ ফতেহাবাদের নাম হয় ফতেপুর সিক্রি। তো 3 নম্বর অপশন কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। চলে যাবো পরবর্তী কোশ্চেন। টোডরমল কিসের সাথে সম্পর্কিত ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সঙ্গীত, সাহিত্য, অর্থ আর পদ্ধতি। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 3 নম্বর অপশন, অর্থ। কারণ টোডরমল কিন্তু আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী। তো তিনি প্রবর্তিত রাজস্ব সংস্কার টোডরমল ব্যবস্থা বা জাপ্তি ব্যবস্থা নামে পরিচিত। তো 1582 সালে জাপ্তি ব্যবস্থা আকবর প্রবর্তন করেন। ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তার সাথে সাথে আরও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, খাজনা সংক্রান্ত টোডরমল ব্যবস্থা দহশালা নামে পরিচিত। ইম্পর্টেন্ট, একটাও কিন্তু কোশ্চেন আসে। চলে যাব এখানে সঠিক অ্যান্সার অর্থ বা রাজস্ব। পরবর্তী কোশ্চেন কি বলছে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর ড্যাশকে পরাজিত করেছিলেন। তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 4 নম্বর অপশন, রাজা হেমচন্দ্র বিক্রমাদিত্য, অর্থাৎ হিমু, আফগানদের পক্ষে। তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ সাল কত? ভেরি ইম্পর্টেন্ট, 1556 সালের
5ই নভেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালের সাথে তারিখটাও মনে রাখুন, কখনো কখনো কিন্তু তারিখ তুলে দিয়েও তারিখ তুলে দিয়েও কিন্তু কোশ্চেন থাকে। তো মোগল আর আফগানদের মধ্যে হয়, আকবরের পক্ষে ছিলেন বৈরাম খাঁ এবং আর আফগানদের পক্ষে ছিলেন হিমু পরাজিত হন এবং বৈরাম খাঁ তার শিরচ্ছেদ করেন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান। চলে যাবো পরবর্তী কোশ্চেন। কে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন? সঠিক অ্যান্সার হয়ে যাবে আকবর। 1542 সালে জন্মগ্রহণ করেন এবং মাত্র 13 বছর 4 মাস বয়সে সম্রাট হন এবং উপাধি বিক্রমজিৎ। মনে রাখবেন, ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। আকবরের অধীনে সামরিক প্রশাসনের প্রধানকে কি বলা হতো? সামরিক বিভাগ বা সামরিক প্রশাসনের প্রধান মীর বখশি। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1 নম্বর অপশান। রাজস্ব বিষয়ক প্রধান যাকে বলা হতো উজির বা দেওয়ান, রাজস্ব বিষয়ক প্রধান। তো সামরিক বিভাগের প্রধান যেটাকে বলা হয় মীর বখশি এবং রাজ পরিবার বা কারখানার ভারপ্রাপ্ত কর্মচারীদের মিরসমান বলা হতো। আর ধর্ম ও বিচার সংক্রান্ত প্রধান সদরুস সুদূর এবং রাজস্ব মন্ত্রী টোডারমল। তো এটা আগেও বলেছি। তো সামরিক বিভাগের প্রধান মীর বখশি, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেয়। এবং রাজস্ব বিষয়ক প্রধান উজির বা দেওয়ান, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে 4টি বা 5টি পয়েন্ট বললাম, এর মধ্যে 2টো পয়েন্ট ইম্পর্টেন্ট। সামরিক বিভাগের প্রধান মীর বখশি, রাজস্ব বিষয়ক প্রধান দেওয়ান বা উজির এবং রাজস্ব মন্ত্রী টোডারমল, ইম্পর্টেন্ট। চলে যাব পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব। রানা প্রতাপ সিং 1576 সালে কোথায় মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে হলদিঘাটি। 1576 সালে আমরা জানি হলদিঘাটির যুদ্ধ 1576 সালের 18ই জুন। সালের সাথে সাথে তারিখটাও মনে রাখুন। রানা প্রতাপ মুঘলদের কাছে পরাজিত হন। মুঘলদের পক্ষে নেতৃত্ব দেন মান সিং ও আশাফ খাঁ, ইম্পর্টেন্ট। এবং রানা প্রতাপের ঘোড়ার নাম চৈতক। তো আকবরের পক্ষে নেতৃত্ব কে দিয়েছিলেন? মান সিং এবং আশাফ খাঁ। পরবর্তী কোশ্চেনে চলে যাব কি বলছে এখানে। সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? 4 নম্বর অপশন। পরবর্তী কোশ্চেন কি বলছে। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দীন-ই ইলাহি নামে একটা নতুন জীবনধারা বা ধর্মের প্রস্তাব করেছিলেন? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে 1 নম্বর অপশন আকবর। 1582 সালে দীন-ই ইলাহি প্রবর্তন করেন। দীর্ঘই হবে, দীন-ই ইলাহি প্রবর্তন করেন। তো এই ধর্মমত প্রথম গ্রহণ করেন কিন্তু বীরবল, যিনি হিন্দু মন্ত্রী ছিলেন। তারপর আবুল ফজল এবং ফৌজি পরপর কিন্তু গ্রহণ করেন। আর দীন-ই ইলাহি এটার অর্থ দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। কত সাল? 1582। সঠিক অ্যান্সার অপশন 1। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। আকবরের রাজত্বকালে মুঘল আমলের রাজস্ব ব্যবস্থাকে কি বলা হতো? মুঘল আমলের রাজস্ব ব্যবস্থাকে কি বলতো? জাপ্তি। সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 নম্বর অপশান। আর জাপ্তি ব্যবস্থা যেটা আকবর প্রবর্তন করেন 1582 সালে এবং এটা সংস্কার করেন কে? রাজস্ব সংস্কার টোডারমল প্রবর্তন করেন। টোডারমল ব্যবস্থা বা জাপ্তি ব্যবস্থা। পরবর্তী কোশ্চেন দেখে নেব। নিচের কোন দুর্গটি আকবর নির্মাণ করেননি? সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? আকবর কোন কোন দুর্গগুলো নির্মাণ করেছেন আগে দেখে নেব, তাহলে সঠিক অ্যান্সারটা আমরা অবশ্যই খুঁজে বার করতে পারবো এখান থেকে খুব সহজেই। আকবর আগ্রা ফোর্ট নির্মাণ করেন 1565-তে। লাহোর প্যালেস নির্মাণ করেন 1572-এ। এলাহাবাদ ফোর্ট 1583-তে। ফতেপুর সিক্রি সেলিম চিস্তির সমাধি দেওয়ানি খাস জামি মসজিদ বুলন্দ দরজা, যেটা গুজরাটের বিজয় হিসেবে নির্মাণ করেন। হুমায়ুনের সমাধি, সেকেন্দ্রা আর সমাধি, এগুলো নির্মাণ করেন। তাহলে লাহোরের দুর্গ হয়ে যাচ্ছে, এলাহাবাদ, আগ্রা সবই হয়ে যাচ্ছে। বাকি থাকছে আমাদের 3 নম্বর অপশান। কোনটি নির্মাণ করেননি? সঠিক অ্যান্সার হয়ে যাবে 3 নম্বর অপশান। চলে যাব পরবর্তী কোশ্চেন। আকবরের দরবারে মহেশ দাস ড্যাশ নামে পরিচিত ছিলেন। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে বীরবল। 4 নম্বর অপশন রাইট অ্যান্সার হবে। বীরবল কিন্তু
মহেশ দাস নামে পরিচিত ছিলেন। তিনি আকবরের বন্ধু বিদূষক ছিলেন, বীরবল, এবং তিনি কিন্তু প্রথম হিন্দু মন্ত্রী যিনি দিন-ই ইলাহি প্রবর্তন করেন। দিন-ই ইলাহি 1582-তে আকবর প্রবর্তন করেন, যার অর্থ দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। আকবরের শাসনকালে নিম্নলিখিত কোন বইটি রাজমনামা নামে অনুবাদ করা হয়েছিল? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা মহাভারত, 4 নম্বর অপশান। রাজমনামা যেটা অর্থ হচ্ছে যুদ্ধের বই, এবং মহাভারতের একটি ফার্সি অনুবাদ। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। চলে যাব পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নেব। মুঘল সম্রাট আকবরের কোন অর্থমন্ত্রী দহশলা নামে কর ব্যবস্থা চালু করেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? এর আগেও বলেছি দহশলা নামে কর ব্যবস্থা, যেটা রাজস্ব সংক্রান্ত ছিল। টোডারমল, অর্থাৎ রাজা টোডারমল। সঠিক অ্যান্সার 3 নম্বর অপশান। এর সাথে সাথে কয়েকটি পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1575-এ আকবর ইবাদাত খানা, যেটা ফতেপুর সিক্রিতে নির্মাণ করেন। 1579 সালে আকবর মনসবদারি প্রথা চালু করেন। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। এবং জায়গিরদার প্রথা সেটাও কিন্তু আকবর প্রবর্তন করেন। তো এখানে যে 3টে পয়েন্ট বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, দেখে নেব কি বলছে। মুঘল আমলে বার্ষিক চাষকৃত জমির জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়? পোলাস, পরটি বা পারতি, কোনো বইতে পরটিও দেখা যায়, চাচর, এবং এটা একটু টাইপিং মিস্টেক আছে, চাচর অ্যান্ড বাঞ্জার বা বাঞ্জার, কোনো বইতে কিন্তু বাঞ্জারও দেওয়া আছে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়েছে? বার্ষিক চাষকৃত জমি, পোলস বা পোলাস। পোলস বা পোলাস কিন্তু রাইট অ্যান্সার হবে 1 নম্বর অপশান। পোলস বা পোলাস হচ্ছে সবসময় চাষ হয়। পরটি বা পরৌটি যেটাকে বলা হয়, এখানে অপশানে আছে পারটি, বছরে কিছু সময় চাষের উপযোগী। চাচর যেটা 3-4 বছর পতিত থাকে। বাঞ্জর যেটা দীর্ঘদিন চাষ হয়নি, অর্থাৎ 95 বছরের উপরে। তো এই যে উর্বরতা অনুসারে জমির যে 4টি ভাগ, এই ভাগগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আপনারা দেখতে পাবেন। পরবর্তী কোশ্চেনে চলে যাবে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে পোলস বা পোলাস। তো এই হচ্ছে আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আলোচনা করে দিলাম, এবং এর মধ্যে ইম্পর্টেন্ট 2টো কোশ্চেন আমাদের বাদ চলে গেছে, যেটা বলবো। আকবরের সভাকবি বা সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন, আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে। যিনি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের সাথে সম্পর্কিত, এবং আকবর তীর্থকর 1563-তে এবং জিজিয়া কর 1564-তে তুলে দেন, এবং রামচরিত মানস তুলসীদাসের রচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগ্রার লাল পাথরের দুর্গ, যেটা আগ্রা ফোর্ট, আকবর তৈরি করেন। ঝাড়খা দর্শন প্রথা আকবর চালু করেন, এবং আকবরকে কিন্তু মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ফতেপুর সিক্রিতে পাঁচমহল নির্মাণ করেন। তো এই যে পয়েন্টগুলো বলছি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। সমস্ত কোশ্চেন তো আনা সম্ভব হয় না, তো কিছু কিছু পয়েন্ট যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেটা মুখে বলে দিলাম এখানে। এবং সমাধি দেয়া হয় সেকেন্দ্রাতে, 1605-এ কিন্তু মারা যান। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং আকবরের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে যে নবরত্ন কারা কারা ছিলেন, তো সেই নামগুলো অবশ্যই কমেন্টে জানান। তো আমি তাহলে বুঝবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখছেন। তো চলুন এখানেই শেষ করব। যদি কোনো রকম উপকার পেয়ে থাকেন এই সিরিজটা করে, তো অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন রাত 10টায় ভিডিওটা ছাড়া হয়। তো আজ যেহেতু বাড়িতে ছিলাম না আমি, তো সেই কারণে ভিডিওটা করতে
একটু দেরি হয়ে গেল, বা ছাড়তে একটু দেরি হয়ে গেল, প্রায় 10:30 বেশি বাজবে। তো চলুন এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।